ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স। আমরা জানি যে কোনো বস্তুতে, বিশেষ করে কোনো পরিবাহী বস্তুতে যদি আমি বাইরে থেকে চার্জ স্থানান্তর করি, তাহলে তার বিভব পার্থক্য বাড়তে থাকবে, তার পৃষ্ঠে বিভবের পরিমাণ বাড়তে থাকবে। যেমন আমি যদি এখানে একটি পরিবাহী নেই, পরিবাহী নিলাম। এখন আমি শুরুতে ধরি যে এখানে কোনো চার্জ নেই, অর্থাৎ কিউ সমান 0। এখন আমি যদি এখানে বাইরে থেকে চার্জ প্রদান করি, আমি এখানে ধরলাম এটাকে আমি পজিটিভ চার্জ প্রদান করলাম, তাহলে এটা বিভব বেড়ে গেল, বিভব 0 থেকে হয়ে গেল V1। এখন আমি যদি এটাতে আরও চার্জ প্রদান করি, যেমন আমি এখানে আরও চার্জ যুক্ত করলাম কোনোভাবে, তাহলে এটার বিভব হয়ে গেল V2। অর্থাৎ আমি যদি কিউ বৃদ্ধি করতে থাকি, আমি কিউ প্রথমে কিউ সমান 0 ছিল, তখন ভি সমান ছিল 0। এরপরে আমি যদি এটাকে এখানে কিছু পরিমাণ চার্জ স্থানান্তর করে এটাকে Q1 চার্জিত করি, তাহলে তার বিভব হয়ে যাবে V1। এরপর আমি যদি এটাকে আরও চার্জ দেই এর মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে চার্জ পাবো Q2 এবং বিভব পাওয়া যাবে V2। বিভব কেন পরিবর্তিত হচ্ছে সেটা আমরা জানি, আমরা এর মধ্যে বিভব নিয়ে আলোচনা করেছি। যেহেতু এখানে চার্জের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে এর পৃষ্ঠে তড়িৎ প্রাবল্য বৃদ্ধি পাবে এবং অসীম থেকে একটি একক ধনাত্মক চার্জকে এর পৃষ্ঠে আনতে আরও বেশি পরিমাণ কাজ করতে হবে। সে কারণে এই পৃষ্ঠের কোনো একটি বিন্দুতে বিভবের পরিমাণ বাড়ছে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি এখানে প্রথমে যদি Q0 থাকে, Q0 লেস দেন Q1 লেস দেন Q2, একইভাবে আমি Q0 এর জন্য V0 পাচ্ছি লেস দেন V1 লেস দেন V2। এখন আমরা কোনো একটি চার্জ এবং সেই চার্জের সাথে তার বিভবের একটা সম্পর্ক আমরা জানি, সেটি হচ্ছে V সমান 1/4πε0। এটা শূন্য মাধ্যমের জন্য, যদি অন্য মাধ্যমে নিই তাহলে এই মানটি চেঞ্জ হয়ে যাবে Q/R। এখন এই ব্যবস্থায় আমরা এখানে শুধুমাত্র একটি জিনিস পরিবর্তিত করছি, সেটি হচ্ছে কিউ, এবং সেই পরিবর্তিত কিউ এর জন্য আমরা ভি এর একটা মান পাচ্ছি। এখন এখানে বাকি অংশটুকু আমরা এখানে অপরিবর্তিত রাখছি। তাহলে আমরা এই সমীকরণ থেকে কিউ এবং ভি এর মধ্যে একটা সম্পর্ক পাই, অর্থাৎ কিউ পরিবর্তন করলে ভি কীভাবে পরিবর্তন হবে সেটা বুঝতে পারছি। আমরা এই পুরো অংশটিকে যদি একটা ধ্রুবক ধরি, তাহলে পাচ্ছি ভি সমানুপাতিক কিউ, কিংবা কিউ সমানুপাতিক ভি, বা কিউ সমান সি ভি। এখন এখানে আমরা যে সমানুপাতিক ধ্রুবকটি পাচ্ছি, এটি হচ্ছে কোনো পরিবাহীর ধারকত্ব। এটাকে আমরা যদি ধারকত্বের সংজ্ঞা বের করতে চাই, তাহলে আমরা এখান থেকে আমরা লিখতে পারি সি সমান কিউ ডিভাইডেড বাই ভি, এবং এখান থেকে আমরা ধারকত্বের সংজ্ঞা দিতে পারি। যেমন আমি যদি কোনো চার্জিত পরিবাহীর বিভব পার্থক্য 1 ভোল্ট বৃদ্ধি করি বা 1 একক বৃদ্ধি করি, বিভব 1 ভোল্ট বৃদ্ধি করলে আমরা ভি সমান 1 লিখতে পারি। সেক্ষেত্রে আমরা পাই সি ইকুয়াল টু কিউ। অর্থাৎ কোনো বস্তুর বা কোনো পরিবাহীর বিভব যদি একক পরিমাণ বৃদ্ধি করা হয়, তাহলে যে পরিমাণ চার্জ প্রয়োজন হবে সেটাই হচ্ছে ওই বস্তুর ধারকত্ব। এখন আমরা এই সমীকরণের ডান পাশের রাশিগুলোর মান বসিয়ে ধারকত্বের বা ডান পাশের রাশিগুলোর একক বসিয়ে আমরা ধারকত্ব একক বের করতে পারি। যেমন আমরা জানি যে
চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, যেটাকে সি দিয়ে প্রকাশ করা হয়। বিভবের এসআই একক হচ্ছে ভোল্ট। তাহলে আমরা পাচ্ছি ধারকত্বের একক হচ্ছে সি ভি ইনভার্স কিংবা সি বাই ভি, এবং এটাকে আমরা যখন ব্যবহারিক ক্ষেত্রে লিখি আমরা সেটাকে নাম দেই ফ্যারাড। ফ্যারাড শব্দটি হচ্ছে মাইকেল ফ্যারাডের নাম থেকে এই ফ্যারাড শব্দটির উৎপত্তি। তাহলে আমরা বুঝতে পারছি যে এক ফ্যারাড বলতে কি বোঝায়। যেমন এক ফ্যারাড বলতে বোঝাবে কোনো পরিবাহীর বিভব 1 ভোল্ট বৃদ্ধি করার জন্য যে পরিমাণ চার্জ প্রয়োজন তাকে এক ফ্যারাড বলে। অর্থাৎ এক ফ্যারাড সমান হচ্ছে 1 ফ্যারাড ইকুয়াল টু 1 কুলম্ব ডিভাইড বাই 1 ভোল্ট। অর্থাৎ কোনো পরিবাহীর বিভব যদি 1 ভোল্ট বৃদ্ধি করতে 1 কুলম্ব চার্জ প্রয়োজন হয়, তাহলে সেই পরিবাহীর ধারকত্বকে আমরা বলবো 1 ফ্যারাড। অর্থাৎ সেই পরিবাহী 1 ফ্যারাড চার্জ ধারণ করতে পারে। এখন বাস্তবে আমরা যেসব ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহার করি সেখানে অনেক ক্ষুদ্র মানের ধারক ব্যবহার করা হয়, ক্ষুদ্র মানের ধারকত্ব বিশিষ্ট অংশ ব্যবহার করা হয়। সেক্ষেত্রে আমরা কারণ 1 কুলম্ব আসলে 1 কুলম্ব অনেক বড় একটা চার্জ, এটাকে আমরা একটা পৃষ্ঠের মধ্যে খুব সহজে সঞ্চিত করতে পারি না। সেই ক্ষেত্রে এই 1 ফ্যারাড মানটি অনেক বড়। সেক্ষেত্রে আমরা এই 1 ফ্যারাডটিকে খুব ছোট ছোট এককে ভাগ করে লিখতে পারি। সাধারণত আমরা মাইক্রোফ্যারাডের সাথে ফ্যারাডের সম্পর্ক আমরা জানি। 1 মিলিয়ন মাইক্রোফ্যারাড সমান হচ্ছে 1 ফ্যারাড, কিংবা এর 1000 ভাগের 1 ভাগ ন্যানো ফ্যারাড, সেটাও ইউজ করা হয় অনেক সময়। এটা 10⁹ ন্যানো ফ্যারাড সমান 1 ফ্যারাড, কিংবা এর চেয়েও ছোটো এই ন্যানো ফ্যারাডের 1000 ভাগের 1 ভাগ হিসেবে অনেক সময় একক চলে আসে। 1 ন্যানো ফ্যারাড 10⁻12 ন্যানো ফ্যারাড সমান হচ্ছে 1 ফ্যারাড। উদাহরণ হিসেবে এই দুটি ছবি দেখা যেতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্যাপাসিটর। এই ধরনের ক্যাপাসিটরে দুটি পিন দুপাশে থাকতে পারে, কিংবা একই দিকেও দুটি পিন থাকতে পারে, এবং এখানে মান দেখা যাচ্ছে 100 মাইক্রোফ্যারাড, এটার মান দেখা যাচ্ছে 33 মাইক্রোফ্যারাড, এখানে দেখা যাচ্ছে 22 মাইক্রোফ্যারাড, এখানে খুব ছোট একটা দেখা যাচ্ছে 1 মাইক্রোফ্যারাড। আর এগুলো একটু ভিন্ন আকৃতির ক্যাপাসিটর, এগুলোতে দেখা যাচ্ছে 100 ন্যানো ফ্যারাড করে। আর এখানে 450 ভোল্ট লেখা আছে, এর মানে হচ্ছে যে এই ক্যাপাসিটরকে আমরা 450 ভোল্টের উপরে ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে সেটা হচ্ছে এটার ভোল্টেজ রেটিং, এটা হয়তো আমরা পরে আলোচনা করব। অর্থাৎ এটা 450 ভোল্টের উপরে যদি এটাকে ব্যবহার করা হয় তাহলে এটা পড়ে যেতে পারে। এখন আমরা গোলাকার পরিবাহীর ধারকত্ব নির্ণয় করব। শুরুতে আমরা একটা গোলাকার পরিবাহী নিই। এখানে এটা হচ্ছে একটা সুষম গোলক আমরা ধরে নিই, যদিও আঁকার ক্ষেত্রে সুষমভাবে আঁকা হয়নি। এখন এখানে আমরা একটা পজিটিভ চার্জ প্লাস কিউ যদি স্থাপন করি, সেটা গোলকের পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে যাবে। আমরা জানি যে একটা পরিবাহীতে যদি আমরা কিছু চার্জ দেই সেটা পৃষ্ঠে সমানভাবে ছড়িয়ে যায়, এবং সেটা যদি একটি সুষম গোলক হয় বা এই জাতীয় বস্তু হয়, সেই ক্ষেত্রে এই পৃষ্ঠে সর্বত্র তড়িৎ প্রাবল্য একই রকমভাবে ক্রিয়া করবে, এবং এই পৃষ্ঠে বলরেখাগুলো হবে বাইরের দিকে।
এখন যেহেতু আমরা ধরে নিয়েছি এখানে প্লাস কিউ পরিমাণ চার্জ আছে এবং এই প্লাস কিউ পরিমাণ চার্জের জন্য আমরা মনে করি এই গোলকের পৃষ্ঠে বিভব হচ্ছে ভি। তাহলে আমরা ধারকত্বের সংজ্ঞা অনুযায়ী লিখতে পারি সি সমান কিউ ডিভাইড বাই ভি বা ভি সমান কিউ ডিভাইডেড বাই সি। এভাবে আমরা জানি যে একটা গোলকের পৃষ্ঠে বিভব সমান আমরা লিখতে পারি ভি সমান 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। এটা আমরা এর আগে কোনো একটা লেকচারে দেখেছি বা এই লেকচারের শুরুর দিকেও আলোচনা করেছি। এখন আমরা এই দুটি সমীকরণ থেকে লিখতে পারি কিউ ডিভাইডেড বাই সি সমান 1/4πε0 কিউ ডিভাইড বাই আর। এখন দুই পাশ থেকে যদি কিউ কেটে দেই এবং আমরা যদি এটাকে ব্যস্তানুকরণ করি তাহলে আমরা পাই সি ইকুয়াল টু 4πε0 আর, যেখানে আর হচ্ছে এই গোলকের কেন্দ্র থেকে পৃষ্ঠের দূরত্ব। এই গোলকের কেন্দ্রে বিভব শূন্য, কাজে আমরা কেন্দ্র থেকে যদি একটা বস্তুকে এখানে নিয়ে আসার জন্য কৃতকাজ নির্ণয় করি সেখান থেকে আমরা গোলকের বিভব বের করতে পারি, ফলে আমরা এই সূত্র এখান থেকে পাই। এখন এখানে আমরা এই সমীকরণটি থেকে দেখতে পাচ্ছি যে একটি গোলকের পৃষ্ঠের ধারকত্ব নির্ভর করছে সেই গোলকের ব্যাসার্ধের উপরে এবং সেই গোলকটি যেই মাধ্যমে অবস্থিত সেই মাধ্যমের উপরে। এটা কিভাবে নির্ভর করে আমরা সেটা পরে দেখব। তাহলে এখান থেকে আমরা আরেকটা জিনিস পাই, আমরা এটাকে বায়ু মাধ্যমে নিয়েছি সে কারণে আমরা এখানে এপসিলন নট দিয়ে দেখিয়েছি। বায়ু মাধ্যমের যদি এপসিলনের মান 1 হয় তাহলে পানির মাধ্যমে সেটা হবে 80। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা যদি মাধ্যম চেঞ্জ করি তাহলে আমাদের ধারকত্বের মান প্রবলভাবে পরিবর্তিত হয়ে যেতে পারে এবং এটা আমরা যখন কোনো ধারক বা ক্যাপাসিটর তৈরি করি সেক্ষেত্রে আমরা এই জিনিসগুলো মাথায় রেখে এই মাধ্যমগুলোকে আমরা পরিবর্তিত করে আমরা ধারকের অল্প জায়গায় ধারকের মান বাড়াতে পারি। এভাবে আমরা যদি মাধ্যম চেঞ্জ করি। এখন তাহলে আমরা এখান থেকে দেখি যে একটি পরিবাহীর ধারকত্ব কী কী বিষয়ের উপরে নির্ভর করে। আমরা যেহেতু একটা গোলাকার বস্তুর জন্য বা গোলাকার পরিবাহীর জন্য ধারকের মান নির্ণয় করেছি, এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করতে পারি। সেক্ষেত্রে আমরা এটাকে যদি আমরা খুব ছোট ছোট ক্ষেত্রফলে ভাগ করে, এর আগে আমরা গাউসের সূত্রে যেটা করেছিলাম সেভাবে ভাগ করে আমরা বিভিন্ন অসম আকৃতির বস্তুর জন্য ধারকত্ব বের করতে পারি। তো শুরুতে আমরা দেখি যে একটা পরিবাহীর ধারকত্ব তার ক্ষেত্রফলের উপর নির্ভর করে। এখানে উল্লেখ্য, এখানে আমরা দেখছি যে একটা গোলকের ধারকত্ব তার ব্যাসার্ধের উপরে নির্ভর করছে। অর্থাৎ আমি যদি একটা বড় গোলক নেই আর যদি তাতে একই পরিমাণ চার্জ প্রয়োগ করি, আমি একটা ছোট গোলকে যে পরিমাণ চার্জ প্রয়োগ করছি, তাহলে দেখা যাবে যে বড় গোলকটিতে ধারকত্ব বেশি। অর্থাৎ একই পরিমাণ চার্জের জন্য একটা বড় গোলকে একই পরিমাণ বিভব পার্থক্যের জন্য আরও বেশি পরিমাণ চার্জ দিতে হবে। আমি যদি একটা ছোট গোলকে 1 ভোল্ট বিভব তৈরি করতে চাই আর যদি একটা বড় গোলকে 1 ভোল্ট বিভব তৈরি করতে চাই, তাহলে ছোট গোলকে চার্জ কম দিতে হবে এবং বড় গোলকে চার্জ বেশি দিতে হবে। এখন এটা আমরা গোলকের জন্য আমরা এটাকে ব্যাসার্ধ দিয়ে প্রকাশ করতে পারি, কারণ আমরা বুঝতে পারছি এখানে যে ব্যাসার্ধ যদি আমরা বাড়াই তাহলে ক্ষেত্রফলও বাড়বে। কিন্তু অন্য বস্তুর ক্ষেত্রে
আমরা হয়তো একটা ব্যাসার্ধ নাও পেতে পারি, সেক্ষেত্রে আমরা সেটাকে ক্ষেত্রফলের মাধ্যমে প্রকাশ করতে পারি। অর্থাৎ একটা পরিবাহীর ক্ষেত্রফল যত বেশি হবে সেই পরিবাহীর ধারকত্ব তত বেশি হবে। পরিবাহীর চারপাশের মাধ্যমের উপরেও এটার ধারকত্ব নির্ভর করবে, কেননা আমরা দেখেছি যে এখানে সি সমান 4 পাই ইপসিলন আর। আমি যদি এটাকে জেনারেলভাবে লিখি, আমি যদি শূন্য মাধ্যমে ধরি, সেক্ষেত্রে এখানে আমরা একটা নট দেই। এটা ইপসিলন হচ্ছে শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, যেটা হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার ডিভাইড বাই নিউটন মিটার স্কোয়ার। এখন এই সমীকরণ থেকেও আমরা এই ইপসিলনের একক বের করতে পারি। সেই ক্ষেত্রে আমরা যদি ধারকত্বের একককে ফ্যারাড দিয়ে প্রকাশ করি এবং আর এর একক আমরা জানি এটা হচ্ছে দৈর্ঘ্যের একক হবে, তাহলে আমরা ইপসিলন নট আর 4 পাই, এখানে 4 পাইয়ের কোনো একক নাই, তাহলে আমরা এখানে লিখতে পারি ইপসিলন সমান 4 পাই সি ডিভাইড বাই 4 পাই আর। যেহেতু 4 পাইয়ের কোনো একক নেই, সি এর একক ফ্যারাড আর এর একক হচ্ছে মিটার, তাহলে আমরা ইপসিলনের একক পাচ্ছি এখানে ফ্যারাড বাই মিটার। এই এককে অনেক সময় আমরা ভেদনযোগ্যতার একক হিসেবে আমরা এই এককটি অনেক সময় ব্যবহার করতে পারি। এখন আমরা যদি এখানে বায়ু মাধ্যমে যদি আমরা একটি পরিবাহীকে যদি না নিয়ে আমরা যদি এখানে এটাকে অন্য একটা মাধ্যমে রাখি, যেমন আমি যদি পানির মধ্যে রাখি, এখন পানির ক্ষেত্রে আমরা ইপসিলন নট, আমাদের ইপসিলনের মান হচ্ছে বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যমের চেয়ে 80 গুণ, অর্থাৎ সেই ক্ষেত্রে আমি ভেদনযোগ্যতা পাচ্ছি 80 ইন্টু 8.854 ইন্টু 10⁻⁻12। এখন আমি যদি এটাকে পানির মাধ্যমে রাখি, তাহলে ধারকত্বের সূত্রটি আমি এখানে আরেকবার লিখছি, সি সমান 4 পাই ইপসিলন আর। এখন এটা যদি বায়ু হয়, সি সমান 4 পাই ইপসিলন নট আর। এটা যদি পানি হয়, সি সমান 4 পাই ইপসিলন ডাব্লিউ দিয়ে সেটাকে বোঝাতে পারি। এখন ইপসিলন ডাব্লিউ সমান হচ্ছে 80 ইপসিলন নট, অর্থাৎ বায়ু বা শূন্য মাধ্যমের তুলনায় পানিতে ভেদনযোগ্যতা 80 গুণ বেশি। সেক্ষেত্রে আমি ধারকত্ব পেয়ে যাচ্ছি 4 পাই 80 ইন্টু 4 পাই ইপসিলন নট আর। অর্থাৎ একই জিনিস বা একই পরিবাহী যেটা বায়ু মাধ্যমে একটা ধারকত্ব প্রদর্শন করে, সেটা পানি মাধ্যমে তার চেয়ে 80 গুণ বেশি ধারকত্ব প্রদর্শন করবে। অর্থাৎ বায়ু মাধ্যমে যদি কোনো বস্তুর 1 ভোল্ট বিভব বৃদ্ধি করতে 1 কুলম্ব চার্জ প্রয়োজন হয়, পানির মাধ্যমে সেই পরিবাহীর 1 ভোল্ট বিভব বৃদ্ধি করার জন্য 80 কুলম্ব চার্জ প্রয়োজন হবে। এছাড়া পরিবাহীর ধারকত্ব আরেকটি বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে অপর কোনো পরিবাহী বা ভূ সংযুক্ত পরিবাহীর সান্নিধ্য। আমি যদি এখানে একটা পরিবাহী নেই যেখানে আমি পজিটিভ চার্জ দিয়েছি, তাহলে এই পৃষ্ঠের বিভব পার্থক্য যেটা হবে সেটা নির্ভর করবে তার প্রাবল্যের উপরে। এখন আমি যদি এখানে একটা পরিবাহী নিই, আমি এখানে আরেকটা পরিবাহী এটার কাছাকাছি আনলাম। এখন এই ধনাত্মক আধানের প্রভাবে এখানে একটা ঋণাত্মক আধান আবিষ্ট হবে। এই ঋণাত্মক আধানের প্রভাব এই ধনাত্মক আধানযুক্ত পরিবাহীর উপরে পড়বে, ফলে
এই পরিবাহীর বিভব কিছুটা কমে যাবে। অর্থাৎ আগে যদি বিভব V1 হয়ে থাকে, তাহলে পরে যদি বিভব এই পরিবাহী কর্তৃক আবিষ্ট ঋণাত্মক চার্জের জন্য এখানে যদি বিভব হয়ে যায় V2, তাহলে V2 V1-এর চেয়ে কম হবে। অর্থাৎ একই পরিমাণ চার্জ আমরা এখানে রাখলাম, কিন্তু একটা আবিষ্ট পরিবাহী এখানে উপস্থিত থাকার কারণে বিভবের পরিমাণগুলো কমে, ফলে একই পরিমাণ বিভব পাওয়ার জন্য আমাদের এখন আরও বেশি পরিমাণ চার্জ এখানে যুক্ত করতে হবে। অর্থাৎ এই পরিবাহীর ধারকত্ব বেড়ে যাবে। ফলে আমরা বলতে পারি যে যদি একটি চার্জযুক্ত পরিবাহীর আশেপাশে বা নিকটে কোনো পরিবাহী থাকে এবং সেখানে তড়িৎ আবিষ্ট হয়, সেই ক্ষেত্রে সেই পরিবাহীর ধারকত্ব বৃদ্ধি পাবে। এখন আমরা আলোচনা করব ধারক বা ক্যাপাসিটর নিয়ে। আমরা ধারকত্ব কী সেটা দেখেছি। আমরা যদি ধারকত্ব প্রয়োগের মাধ্যমে কোনো একটা ব্যবস্থায় চার্জ ধারণ করে রাখতে পারি, তাহলে সেই বস্তুটিকে বা সেই ব্যবস্থাটিকে আমরা বলি ধারক। যেমন উদাহরণ হিসেবে সবচেয়ে আলোচিত যে ধারক বা ক্যাপাসিটর, সেটা আমরা নিতে পারি। সেটা হচ্ছে একটা সমান্তরাল পাত ধারক। এটাকে দুটি প্লেট পাশাপাশি সমান্তরালে স্থাপন করা, এভাবে দেখানো যেতে পারে। এবং এই সমান্তরাল পাত ধারক থেকেই বা ক্যাপাসিটর থেকেই ক্যাপাসিটরের যে চিহ্ন বা প্রতীক, সেই প্রতীকের উৎপত্তি। ক্যাপাসিটরকে যখন কোনো সার্কিটে দেখানো হয়, সেই ক্ষেত্রে এরকম একটা চিহ্ন দিয়ে দেখানো হয়। এখন আমরা মনে করি এটা আমাদের একটা পরিবাহী। এই পরিবাহীতে আমরা ব্যাটারি বা অন্য কোনোভাবে এখানে চার্জ স্থানান্তর করলাম তারের মধ্য দিয়ে, এবং এখানে পজিটিভ চার্জ যুক্ত করা হলো। এখন এই প্লেটের সমান আমরা যদি এখানে আরেকটা প্লেট এটার পাশাপাশি নিয়ে আসি, সেই ক্ষেত্রে এটা যদি একটা পরিবাহী হয়, সেই ক্ষেত্রে এই পজিটিভ চার্জ আকর্ষণে এই প্লেটের এই পাশে নেগেটিভ চার্জ আবিষ্ট হবে। এবং এই চার্জগুলো যেহেতু এই পাশ থেকে এখানে গিয়েছে, এখানে একটা নেগেটিভ চার্জের অভাব তৈরি হবে। সেই ক্ষেত্রে এই পাশে আমরা পজিটিভ চার্জ পাব। এখন এটাকে যদি আমরা ভূ সংযুক্ত করে দেই, বা এখানে ভূ সংযুক্ত করে দিলে মাটি থেকে অতিরিক্ত নেগেটিভ চার্জ গিয়ে এই পাশের ইলেকট্রনগুলোকে, এই পাশের পজিটিভ চার্জগুলোকে প্রশমিত করে ফেলবে। ফলে আমরা এরকম একটি ব্যবস্থা পেয়ে যাব। এটা যদি আমাদের একটা প্লেট হয়, এটা আমরা প্লেটের একটা প্রস্থচ্ছেদ দেখাচ্ছি। প্লেটটা আসলে হবে এরকম অনেকটা। এরকম আমি যদি ত্রিমাত্রিকভাবে আঁকি, তাহলে আমি শুধু এখন এই অংশটুকু দেখাচ্ছি, এখানে এই পাশটুকু দেখাচ্ছি। আমি যদি পাশ থেকে দেখি তাহলে প্লেটটাকে এরকম লাগবে, কিন্তু এটাকে আমরা একটা প্লেট হিসেবে ধরে নিয়েছি। তাহলে আমরা এখান থেকে এই ব্যবস্থার জন্য আমরা এরকম চিত্র পাচ্ছি। অর্থাৎ একটা পরিবাহী, দুটো পরিবাহী পাত বা প্লেট যদি আমরা নেই, তাহলে একটাতে আমরা পজিটিভ পাচ্ছি এবং একটাতে নেগেটিভ পাচ্ছি। এখন আমরা যদি এভাবে সমান্তরালে দুটি পাত নেই, যার একটিতে পজিটিভ এবং একটিতে নেগেটিভ থাকবে, সেই ক্ষেত্রে আমরা এই নেগেটিভের কারণে এই পজিটিভে, একটু আগে আমরা যেটা আলোচনা করছিলাম, এই পজিটিভে বিভব কিছুটা হ্রাস পাবে। ফলে এই সিস্টেমের ধারকত্ব বৃদ্ধি পাবে। এবং আমরা এটাও জানি যে একটা ধারকের বা
একটা পরিবাহীকে আমরা যে মাধ্যমে স্থাপন করব সেই মাধ্যমের ভেদনযোগ্যতা অনুযায়ী এই ধারকের মান পরিবর্তিত হবে। সেক্ষেত্রে আমরা এই দুটি পাতের মাঝখানে যে বস্তুটি রাখব এটা যদি বায়ু হয় সেক্ষেত্রে আমরা খুব সিম্পলি লিখতে পারি সি সমান 4πε0r। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যদি বায়ু হয় তাহলে যে পরিমাণ আমরা ধারকত্ব পাবো, আমরা যদি এর মাঝখানে পানি রাখি তাহলে আমরা ধারকত্ব পাবো তার 80 গুণ। বা আমরা এখানে যদি অন্য কোনো বস্তু রাখি যেমন গ্লাস রাখি সেটার অন্য তার ভেদনযোগ্যতা অনুযায়ী সেই রকম একটা মান পাবো ধারকত্বের। তো কোনো একটি ধারকের মধ্যবর্তী মাধ্যম যদি বায়ু হয় সেক্ষেত্রে তাকে বায়ু ধারক, এবং যদি কাঁচ হয় তাকে কাঁচ ধারক, এবং এভাবে এই ক্যাপাসিটরগুলোকে আমরা নামকরণ করে থাকি। এখন আমরা একটা সমান্তরাল পাত ধারকে কিভাবে ধারকত্ব নির্ণয় করা যায় সেই রাশিমালা বের করব। তো এটার জন্য আমরা প্রথমে কি কি ধাপে আমরা এটা বের করব সেটা দেখি। আমরা শুরুতে ধরে নেব এখানে কোনো একটা প্লেটে কিউ পরিমাণ চার্জ আছে। একটি প্লেটে যদি প্লাস কিউ পরিমাণ চার্জ থাকে, অপর প্লেটে মাইনাস কিউ পরিমাণ চার্জ থাকবে, এবং এই চার্জের জন্য আমরা এই দুটি প্লেটের মাঝখানে তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করব। এরপরে আমরা এই তড়িৎ ক্ষেত্র থেকে গাউসের সূত্র ব্যবহার করে বিভব পার্থক্য নির্ণয় করব, এবং এরপরে খুব সিম্পলি আমরা সি সমান Q/V এই সূত্র থেকে আমরা এর ধারকত্ব বা ক্যাপাসিট্যান্স আমরা খুব সহজে বের করতে পারি। এখন প্রথমে আমরা কিউ চার্জ ধরে নেই, এবং এই কিউ চার্জের জন্য আমরা যদি একটা সমান্তরাল পাত ধারক এখানে আঁকি, যেখানে এই প্রতিটি দুটি প্লেট আমরা মোটামুটি সমান নেই, তাহলে আমি ধরে নেই এই প্রতিটি প্লেটের ক্ষেত্রফল হচ্ছে এ, এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, এই দূরত্বটুকু হচ্ছে ডি। আর আমরা এখন এখানে একটা গাউসিয়ান সারফেস কল্পনা করতে পারি। গাউসিয়ান পৃষ্ঠ, যেটা আমরা যখন গাউসের সূত্র পড়েছিলাম তখন এটা আলোচনা করেছি। কারো যদি মনে না থাকে সেক্ষেত্রে তোমরা গাউসের সূত্রের লেকচারটি দেখে নিতে পারো। এখন এই গাউসের সূত্রের জন্য আমরা যদি আমরা এখানে গাউসের পৃষ্ঠের আগে ক্ষেত্রফলটা এ কল্পনা করি, তাহলে আমরা গাউসের সূত্র অনুযায়ী লিখতে পারি ইপসিলন নট ইন্টিগ্রেশন ই ডট ডি এ সমান হচ্ছে কিউ। এখানে বলাই বাহুল্য এখানে প্লাস চার্জ কিউ আছে এবং এখানে মাইনাস চার্জ কিউ, আমরা এটা ধরে নিলাম। এখানে প্লাস আর এখানে হচ্ছে একই পরিমাণ মাইনাস চার্জ। আর এটা যেহেতু একটা ক্লোজ লুপ, সেক্ষেত্রে আমরা এখানে একটা এরকম ক্লোজ চিহ্ন দিয়ে থাকি। এখন এটাকে যদি আমরা পুরো পৃষ্ঠের জন্য আমরা এটা জানি, এটা কিভাবে আমরা এখানে ইন্টিগ্রেশন করি। আমরা খুব একটা পৃষ্ঠকে খুব ছোট ছোট ভাগ করে সেটাকে আমরা ইন্টিগ্রেশন করলে সম্পূর্ণ পৃষ্ঠটির জন্য আমরা পেয়ে যাব ক্যালকুলেশন। তাহলে এখান থেকে আমরা পাই কিউ সমান ইপসিলন নট ই এ। এখন এখান থেকে আমরা এর মান বের করে ফেলতে পারি। আমরা শুধুমাত্র পক্ষান্তর করে এর মান পেয়ে যাচ্ছি। এখন আমরা যদি এখান থেকে বিভব পার্থক্য বের করতে চাই এই দুই প্লেটের মধ্যে,
দুই প্লেটের মধ্যে আমরা যদি বিভব পার্থক্য ভি নির্ণয় করতে চাই, আমরা যখন একটা প্লেট নিয়েছিলাম তখন আমরা বিভব বের করেছিলাম, আর যদি দুটো প্লেট নেই আমরা খুব সহজে বিভব পার্থক্য বের করে আমরা একটা ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স বা ধারকত্ব সেটা বের করে দেখাতে পারি। তাহলে আমরা খুব ক্ষুদ্র পরিমাণ পথের বিভব পার্থক্য আমরা যেভাবে বের করে থাকি, আমরা যদি দুটি বিন্দু নিই একটা তড়িৎ ক্ষেত্রে যার মাঝখানে একটা নির্দিষ্ট দূরত্ব আছে এস, এবং এটার যদি আমি শুরুতে ভি আই থাকে এবং অন্য একটা বিন্দুতে বিভব থাকে ভি এস, তাহলে এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা বের করতে পারি এভাবে ভি আই ভি এফ, অর্থাৎ ইনিশিয়াল এবং ফাইনাল। তাহলে বিভব পার্থক্য হবে ভি এফ মাইনাস ভি আই সমান মাইনাস ইন্টিগ্রেশন আই থেকে এফ পর্যন্ত। এখানে যদি দূরত্ব এস থাকে, আমরা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব ডিএস এর জন্য বিভব বের করে সেটাকে যদি ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা সম্পূর্ণ পথটুকুর জন্য বিভব পার্থক্য পেয়ে যাব। এখন ক্যাপাসিটরের ক্ষেত্রে আমরা এই ইনিশিয়াল এবং ফাইনাল যে ভ্যালুগুলো সেটাকে আমরা এই পজিটিভ পাথ এবং নেগেটিভ পাথ দিয়ে রিপ্লেস করতে পারি। পজিটিভ পাথের বিভব যদি ভি প্লাস হয় এবং নেগেটিভ পাথের বিভব যদি ভি মাইনাস হয়, এখান থেকে আমরা লিখতে পারি ভি সমান, এটা যদি আমি বিভব পার্থক্য মোট বিভব পার্থক্য ভি ধরি, ভি সমান মাইনাস ইন্টিগ্রেশন নেগেটিভ টু পজিটিভ ই ডি এস। এখন এই প্লেট থেকে দেখতে পাচ্ছি আমাদের দূরত্ব হচ্ছে এই দুটি পাতের মধ্যবর্তী দূরত্ব, যেটাকে আমরা ডি ধরে নিয়েছিলাম। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ভি সমান ইন্টিগ্রেশন আপাতত আমরা এভাবে লিখি এখানে আমরা নেগেটিভ চিহ্নটা উপেক্ষা করতে পারি। আমরা যদি প্রাবল্যের দিক এবং এসের দিক বিপরীত ধরে নেই, সেক্ষেত্রে আমরা যদি নেগেটিভ প্লেট থেকে পজিটিভ প্লেটের দিকে যাই, তাহলে প্রাবল্যের দিক হবে এই দূরত্বের দিকের বা সরণের দিকের বিপরীত দিকে। সেক্ষেত্রে আমরা দুটি ভেক্টরের স্কেলার গুণন পাব, অর্থাৎ ই ডট ডিএস যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে এদের গুণফল হবে ই ডিএস। সেক্ষেত্রে আমরা এখানে নেগেটিভ চিহ্ন উপেক্ষা করে লিখতে পারি ভি ইকুয়াল টু ই ডিএস। তাহলে আমরা এখন এই ইন্টিগ্রেশনে আমাদের এস এর মোট দূরত্ব হবে আসলে এই দুই প্লেটের মধ্যবর্তী দূরত্ব ডি। সেক্ষেত্রে আমরা ইন্টিগ্রেশনের মান পাবো, এই ডিএসকে যদি ইন্টিগ্রেশন করি সেক্ষেত্রে আমরা মান পাবো বি সমান ই ডি। এখন এখানে আরেকটা জিনিস উল্লেখ করার মতো, সেটা হচ্ছে আমরা যখন দুটি সমান্তরাল প্লেট নিই, সেই ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা যেহেতু এই দুটি পরিবাহী প্লেট এবং পরিবাহী প্লেটে চার্জগুলো সুষমভাবে বিন্যস্ত হবে, সেই ক্ষেত্রে এই প্লেটের বিভিন্ন জায়গায় পজিটিভ চার্জগুলো সুষমভাবে থাকবে এবং এই প্লেটের বিভিন্ন জায়গায় নেগেটিভ চার্জগুলো সুষমভাবে থাকবে। ফলে আমরা এই দুটি প্লেটের মধ্যে যে তড়িৎ বলরেখাগুলো পাবো সেগুলোকে আমরা সুষমভাবে পাবো এবং এই দুটি প্লেটের মধ্যবর্তী যে কোনো জায়গায় আমরা একটা সুষম একই রকমের তড়িৎ ক্ষেত্র পাবো সব জায়গায়। ফলে আমরা এই দুটি প্লেটের মাঝখানে যে কোনো জায়গায় তড়িৎ ক্ষেত্রকে ধ্রুবক চিন্তা করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ডিএস এর সাপেক্ষে আমরা তড়িৎ ক্ষেত্র নির্ণয় করতে পারি। এখন আমরা গাউসের সূত্র থেকে যেটা পেয়েছিলাম কিউ সমান
ইপসিলন নট ই এ, এখানে এই সূত্র অনুযায়ী সেটাকে যদি আমরা এখন এখানে ই এর মানে যদি প্রতিস্থাপিত করে দেই, আমরা যদি ই সমান লিখি কিউ ইপসিলন নট বাই দুঃখিত কিউ বাই ইপসিলন নট এ, তাহলে এখান থেকে পেতে পারি ভি ইকুয়াল টু কিউ ডি ডিভাইড বাই ইপসিলন নট এ। তাহলে আমরা এখন ক্যাপাসিটরের বা ক্যাপাসিটেন্সের সূত্র অনুযায়ী আমরা জানি সি ইকুয়াল টু কিউ ডিভাইড বাই ভি। সেই ক্ষেত্রে আমরা পাচ্ছি সি সমান, এখানে যদি আমি ভি এর মান এটা দিয়ে প্রতিস্থাপিত করি, কিউ কেটে যাবে, ইপসিলন এবং এ উপরে উঠে যাবে আর ডি নিচে নেমে যাবে, অর্থাৎ সি ইকুয়াল টু ইপসিলন নট এ ডিভাইড বাই ডি। অর্থাৎ একটি ধারকের ধারকত্ব, এই প্লেটগুলোর ক্ষেত্রফল, এখানে আমরা গাউসিয়ান সারফেস নিয়েছিলাম এ, কিন্তু আমাদের যদি প্লেট বড় হয়ে যায় সেক্ষেত্রে আমাদের গাউসিয়ান সারফেসও বড় হয়ে যাবে। অর্থাৎ আমরা বলতে পারি যে একটা ক্ষেত্রফল গাউসিয়ান সারফেসের সমানুপাতিক। এখন এই ক্ষেত্রে আমরা যদি গাউসিয়ান সারফেসটিকে এমনভাবে নেই যে শুধুমাত্র যেই পরিমাণ চার্জ, যেখানে চার্জ একটা প্লেটের যে অংশটুকুতে চার্জ আছে, আমরা যদি সে অংশটুকু সারফেস হিসেবে নিয়ে নেই, তাহলে আমরা এই একে আমরা প্লেটের ক্ষেত্রফল হিসেবে এখানে দেখাতে পারি। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে একটা সমান্তরাল পাত ধারকের ক্যাপাসিটেন্স বা ধারকত্ব নির্ভর করছে পাতের ক্ষেত্রফল, এদের মধ্যবর্তী যে মাধ্যম সেই মাধ্যমের ভেদনযোগ্যতা এবং এদের দুটি প্লেটের মধ্যবর্তী দূরত্ব ডি এর উপরে। অর্থাৎ আমি যদি দুটি ক্যাপাসিটরের প্লেটের ক্ষেত্রফল বৃদ্ধি করি সেক্ষেত্রে তাদের ধারকত্ব বৃদ্ধি পাবে, এবং আমি যদি এই দুটি প্লেটের মধ্যে দূরত্ব কমিয়ে আনি তাহলেও ধারকত্ব বৃদ্ধি পাবে। এবং আমি যদি এখানে মাধ্যম হিসেবে একটা বেশি ভেদনযোগ্যতা বিশিষ্ট বস্তু রাখি সেক্ষেত্রে আমার ধারকত্ব বৃদ্ধি পাবে। এভাবে আমি একটা সমান্তরাল পাত ধারকের জন্য ধারকত্ব নির্ণয় করতে পারি।